জয় হিন্দ। আজকে আমরা প্রাণী রাজ্যের শ্রেণীবিন্যাস মানে নবম শ্রেণীর জীবন বিজ্ঞান বই থেকে জীবনলতার বৈচিত্র্য এই চ্যাপ্টারের প্রাণী রাজ্যের শ্রেণীবিন্যাস এটা পড়বো। আমরা শ্রেণীবিন্যাস আগের ক্লাসে দেখেছিলাম প্রাণী রাজ্যের মধ্যে মোটামুটি দুটো ভাগ আছে। এটা প্রাণী রাজ্যের আমরা দুটো ভাগে ভাগ করেছিলাম প্রাণী রাজ্যকে, তাই না? কি বলতো, একটা ছিল হচ্ছে কি নন কর্ডাটা বা অকর্ডাটা, আর হচ্ছে কর্ডাটা। ঠিক আছে, নন কর্ডাটা বা অকর্ডাটা হয়েছে। এবার এই নন কর্ডাটাকে ভাগ করেছিলাম কতগুলো ভাগে আমরা: পরিফেরা, নিডারিয়া, ট্রিনোফোরা, প্লাটিহেলমিনথেস, নিমাটোডা, অ্যানলিডা, আর্থ্রোপোডা, মোলাস্কা, একানোডার্মাটা, হেমিকর্ডাটা। এই ভাগগুলোকে ভাগ করেছিলাম, তাই তো? তো আমি এগুলো আর লিখছি না, কেন বলতো, এবার ক্লাসটা বড় হয়ে যাবে। এবার আমরা এই নন কর্ডাটার মধ্যে প্রথম যে ভাগটা পড়েছিলাম সেই ভাগের মানে প্রত্যেকটি ভাগকে এবার আমরা আস্তে আস্তে জানবো। তো আমরা প্রথম ভাগটা পড়বো। প্রথম ভাগ কি পড়েছিলাম আমরা? কি পড়েছিলাম বলো? সেটা হচ্ছে পরিফেরা। তাহলে এই পরিফেরা পর্বের বৈশিষ্ট্য কি আমরা একটু জেনে নিই। আমরা প্রত্যেকটি পর্বের বৈশিষ্ট্য এবং তাদের উদাহরণগুলো জানবো। পরিফেরা পর্বের বৈশিষ্ট্য কি আমরা 1 নাম্বার লিখবো। এটা আমরা কি লিখবো? পরিফেরা পর্বের বৈশিষ্ট্য, এই পর্বের বেশিরভাগ মানে প্রাণী হচ্ছে সামুদ্রিক। ঠিক আছে, কি লিখবো? বেশিরভাগ প্রাণী হচ্ছে সামুদ্রিক। সঙ্গে সঙ্গে লিখতে থাকবে, বেশিরভাগ প্রাণী সামুদ্রিক। এই পরিফেরা এর অর্থটা দেখি আমরা। এই পোরাস বলে একটা শব্দ, পোরাস থেকে পোর মানে হচ্ছে ছিদ্র। ঠিক আছে, পোরাস পরিফেরা, পোরাস থেকে পোর কথাটা এসছে। পোর কথা মানে হচ্ছে ছিদ্র, অর্থাৎ এদের দেহে ছিদ্র আছে, অসংখ্য ছিদ্র আছে। ওই পয়েন্টটা দেবো। এবারে 2 নম্বর পয়েন্ট দিই, কেন পরিফেরা বলা হচ্ছে বলবো। এদের সারা দেহে অসংখ্য ছিদ্র বর্তমান। কি বলবো? এদের সারা দেহে অসংখ্য ছিদ্র বর্তমান। ঠিক আছে, ওই ছিদ্রগুলোর নাম আছে একটা, কি নাম জানো? ওই ছিদ্রগুলোর নাম হচ্ছে অস্টিয়া। কি নাম বললাম? অস্টিয়া। সারা দেহে অসংখ্য ছিদ্র বর্তমান, ওই ছিদ্রগুলোকে অস্টিয়া বলে। নতুন টার্ম শিখলাম, একটা নতুন শব্দ শিখলাম, একটা অস্টিয়া। আর কি, দেহের অগ্রপ্রান্তে এরকম প্রাণীটা যদি দেখি, এরকম একটা দেহের অগ্রপ্রান্ত, এরকম একটা গঠন। এই সারা দেহে অসংখ্য ছিদ্র বর্তমান, এরকম ছিদ্র থাকে, সারা দেহে ছিদ্র আছে, এদের বলা হয় অস্টিয়া। আর সামনে একটা ছিদ্র আছে, এই ছিদ্রটার নাম আছে, এর নাম হচ্ছে অস্কিউলাম। দেহের অগ্রপ্রান্তে একটি বড় ছিদ্র, একে বলা হয় অস্কিউলাম। তাহলে দুটো জিনিস পেলাম, একটা হচ্ছে অস্টিয়া আর একটা হচ্ছে অস্কিউলাম। অগ্রপ্রান্তে বড় ছিদ্রটাকে বলা হয় অস্কিউলাম, আর সারা দেহের ছিদ্রগুলোকে বলা হয় অস্টিয়া। মনে থাকবে? আচ্ছা, এরপরে দেখো, এরা তো বহুকোষী। মানে যেহেতু আমরা এখন প্রাণী রাজ্যে মানে চলে এসেছি, এরা বহুকোষী প্রাণী, কিন্তু কলাতন্ত্র থাকে না। কলাতন্ত্রবিহীন মানে সংবহন কলাতন্ত্র থাকে না এদের মধ্যে। ঠিক আছে, বহুকোষী কিন্তু কলাতন্ত্রবিহীন লিখে দিলাম এটা। তাহলে বেশিরভাগ প্রাণী সামুদ্রিক, সারা দেহে অসংখ্য ছিদ্র অস্টিয়া, অগ্রপ্রান্তে ছিদ্র থাকে অস্কিউলাম। বহুকোষী কিন্তু কলাতন্ত্রবিহীন। আর একটা কথা লিখবো, এদের দেহে এই একটা নতুন শব্দ শিখবো। এদের দেহে কোয়ানোসাইট কোষ থাকে। কোথায় দেখা যায়? প্রশ্ন আসতে পারে, কোয়ানোসাইট কোষ কোথায় দেখা যায়? পরিফেরা পর্বের প্রাণীদের ক্ষেত্রে দেখা যায় কোয়ানোসাইট কোষ। অস্কিউলাম কি না, পরিফেরা পর্বের প্রাণীদের দেহের অগ্রপ্রান্তে অবস্থিত বড় ছিদ্রটিকে বলা হয় অস্কিউলাম। অস্টিয়া কি, পরিফেরা পর্বের প্রাণীদের সারা দেহে অসংখ্য ছিদ্র থাকে, এদের বলা হয় অস্টিয়া। ঠিক আছে, 4-5টা পয়েন্ট বললাম, 1 2 3 4 5টা পয়েন্ট হয়ে গেল। আর একটা বলে দিই, দেহে নালিকাতন্ত্র বা ক্যানাল সিস্টেম বর্তমান। কোয়ানোসাইট কোষ থাকে আর দেহের নালিকাতন্ত্র বা ক্যানাল সিস্টেম থাকে। যেহেতু সামুদ্রিক প্রাণী, নালিকাতন্ত্র থাকতেই পারে এদের মধ্যে। এরপরে চলে আসি আমরা উদাহরণের মধ্যে। কোন কোন প্রাণীরা হচ্ছে আমাদের পরিফেরা পর্বের অন্তর্গত? আমরা স্পঞ্জ নাম শুনেছি, স্পঞ্জ, সাইকন, ইউস্পঞ্জিয়া, এইগুলো হচ্ছে
আমাদের পরিফেরা উদাহরণ। এরপরে পাবো হচ্ছে নিডারিয়া। দেখো বানানটা দেখে নেবে, সি এখানে সাইলেন্ট আছে, নিডারিয়া। ঠিক আছে, নিডারিয়া প্রাণী কাকে বলবো? নিডারিয়া পর্বের প্রাণীদের বৈশিষ্ট্য কি আমরা দেখি এবারে। এরা তো বহুকোষী প্রাণী প্রথমে বলতে পারি, কিন্তু আর এরা হচ্ছে দেহে তোমার দেহটা ডিপ্লোব্লাস্টিক, দেহ ডিপ্লোব্লাস্টিক। কেন ডিপ্লোব্লাস্টিক বলছি? ডাই মানে দুই, ডিপ্লোব্লাস্টিক মানে হচ্ছে দেহের বাইরের দিকে একটা অংশ, ভেতর দিকে অংশ। বাইরের স্তরটাকে বলা হয় এক্টোডার্ম, ভেতরটাকে বলা হয় এন্ডোডার্ম। এই দুটি স্তরে বিভক্ত থাকে। এরকম বাইরের কলা স্তরটা হচ্ছে এক্টোডার্ম, আর ভেতর স্তরটাকে বলছি আমরা এন্ডোডার্ম, আর মাঝখানে থাকে হচ্ছে মেসোগ্লিয়া। কি বললাম? মেসোগ্লিয়া। একে বলছি আমরা এক্টোডার্ম, একে আমরা বলছি ভেতরের দিকটাকে বলছি আমরা এন্ডোডার্ম। ডার্মা কথা মানে হচ্ছে ত্বক, ডার্মা মানে ত্বক। আমাদের যে স্কিনের প্রবলেম হয় ডার্মাটোলজিস্ট দেখাই আমরা, মানে আমরা বলি না যে স্কিনের ডাক্তার দেখাবো, তাকে আমরা অ্যাকচুয়ালি বলা হয় ডার্মাটোলজিস্ট। তো ডার্ম মানে হচ্ছে ত্বক। তবে বাইরের স্তরটাকে বলা হয় এক্টোডার্ম, আর ভেতরটাকে বলা হয় এন্ডোডার্ম। এন্ডোডার্ম, মাঝখানে মেসোগ্লিয়া থাকে। এই জন্য যেহেতু দুটি স্তর থাকে, এক্টোডার্ম আর এন্ডোডার্ম থাকে, এই জন্য একে বলা হয় ডিপ্লোব্লাস্টিক। ঠিক আছে, কাদের? নিডারিয়া প্রাণীতে ডিপ্লোব্লাস্টিক। আচ্ছা, আর হচ্ছে যেহেতু নিডারিয়া, এদের দেহে নিডোব্লাস্ট কোষ থাকে। কি বললাম? নিডোব্লাস্ট কোষ। এই প্রত্যেকটি টার্ম কিন্তু নতুন নতুন শব্দ পাচ্ছি আমরা। এদের দেহে নিডোব্লাস্ট কোষ থাকে। কি বললাম? নিডোব্লাস্ট কোষ থাকে। কোথায় থাকে বলবো? এটা দেহ ত্বকে, দেহ ত্বকের মধ্যে নিডোব্লাস্ট কোষ থাকে। তাহলে দেহ ত্বকে নিডোব্লাস্ট কোষ থাকে, আর দেহের অভ্যন্তরে একটা গহ্বর থাকে। দেহের অভ্যন্তরে একটি গহ্বর থাকে। তাহলে ত্বকে থাকে হচ্ছে নিডোব্লাস্ট কোষ, আর দেহ অভ্যন্তরে একটি গহ্বর থাকে। এই গহ্বরটার নাম আছে, গহ্বর থাকে। নিডোব্লাস্ট কোষ তাগ্রব, আর দেহ অভ্যন্তরে যে গহ্বরটা থাকে সেই গহ্বরটার নাম হচ্ছে সিলেন্টেরন। কি বললাম? সিলেন্টেরন, সিলেন্টেরন বলে। ঠিক আছে, দেখো জীবন বিজ্ঞানে বহু বহু নতুন নতুন টার্ম আসবে, আমাদের এগুলো জানতে হবে। দেহ অভ্যন্তরে নতুন একটা গহ্বর থাকে যাকে বলা হয় সিলেন্টেরন। এর একটা আলাদা নাম আছে, একে বলা হয় গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বর বলা হয়। কি বললাম? গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বরও বলা হয়। স্যার যত পড়বে তত তোমাদের মনে থাকবে। ঠিক আছে, তাহলে দেহ অভ্যন্তরে একটি গহ্বর থাকে যাকে বলা হয় সিলেন্টেরন বা গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বর, আর দেহ ত্বকের মধ্যে নিডোব্লাস্ট কোষ থাকে। আর এদের দেহটা ডিপ্লোব্লাস্টিক প্রকৃতির। অর্থাৎ কাকে বলা ডিপ্লোব্লাস্টিক বললাম? দেহের মধ্যে দুটো স্তর আছে, একটা বাইরে হচ্ছে দুটো কলা স্তর থাকে, বাইরে হচ্ছে এক্টোডার্ম স্তর, আর ভেতরে হচ্ছে এন্ডোডার্ম স্তর, আর দুটো স্তরের মাঝখানে কে থাকে? মেসোগ্লিয়া থাকে। ক্লিয়ার? এই পর্যন্ত বললাম, তিনটে পয়েন্ট বললাম, আরো আছে। আর এদের যে মুখছিদ্র না, এদের যে মুখছিদ্রে কোষশিখা থাকে। এই যদি মুখছিদ্র হয়, এদের মুখছিদ্রের মধ্যে এরকম কোষশিখা গুলো থাকে। কি বললাম? মুখছিদ্রে কোষশিখা থাকে। পরের পয়েন্ট, মুখছিদ্রে কোষশিখা থাকে। এই কোষশিখা বলা হয় টেন্টাকেল। ঠিক আছে, তাহলে কি বলবো? এটা দেহটা ডিপ্লোব্লাস্টিক, অর্থাৎ দেহ এক্টোডার্ম এবং এন্ডোডার্ম দুইটি স্তরে বিন্যস্ত থাকে। দেহের মধ্যে, দেহ ত্বকের মধ্যে নিডোব্লাস্ট কোষ থাকে, আর দেহ অভ্যন্তরে একটি গহ্বর থাকে বলা হয় সিলেন্টেরন বা গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বর, আর মুখছিদ্রে কোষশিখা থাকে, এগুলো টেন্টাকেলস বলা হয়। তাহলে এর উদাহরণ কি হবে? এর উদাহরণ হবে নিডারিয়া, হাইড্রা, জেলিফিশ বা অরিলিয়া। এইগুলো হচ্ছে আমাদের নিডারিয়ার উদাহরণ। ঠিক আছে, তাহলে নিডারিয়া গেল। এবারে চলে আসবো পরের পয়েন্টে। পরে কে ছিল বলো? পরিফেরা, নিডারিয়া। এবার হচ্ছে টিনোফোরা। সেম স্পেলিং, সিটা এখানে সাইলেন্ট, CTENOPHORA। আচ্ছা, নিডারিয়া কি দেখেছিলাম? নিডারিয়া ছিল ডিপ্লোব্লাস্টিক। এখানে আমরা দেখব এই টিনোফোরা, এটাও কিন্তু ডিপ্লোব্লাস্টিক।
ঠিক আছে, এদের এদের দেহটাও দ্বি-অরীয়ভাবে প্রতিসম। এদের এই পর্বের সকল প্রাণী সামুদ্রিক। আচ্ছা, এদের দেহটা কি বললাম, দেহটা দ্বি-অরীয়ভাবে প্রতিসম। কারণ দেহত্বকে পেয়েছিলাম নিউরোব্লাস্ট কোষ থেকে, এদের দেহত্বকে কোলোপ্লাস্ট কোষ থাকে। কি বললাম, কোলোব্লাস্ট কোষ থাকে কার, টিনোফোরার। ঠিক আছে, কোলোব্লাস্ট কোষ থাকে। আর দেহে কি থাকে জানো, এটা কোলোব্লাস্ট কোষ, নতুন কথা শিখলাম একটা, দেহত্বক ওখানে ছিল। এই কোলোব্লাস্ট কোষটা কিন্তু আঠালো হয়, হ্যাঁ আঠালো ধরনের, এটা আঠালো ধরনের হয় এই কোলোব্লাস্ট কোষটা, এই জন্য এদেরকে ল্যাসো কোষও বলা হয়। ঠিক আছে, দেহত্বকে ক্লোরোপ্লাস্ট কোষ থাকে, এটা আঠালো হয়, এদের ল্যাসো কোষও বলা হয়। কি করে এরা, এরা শিকার ধরতে সাহায্য করে। ঠিক আছে, আর এদের দেহে 8টি, কটা বললাম, 8টি সিলিয়ার মতো কোম প্লেট থাকে। কোম প্লেট, কোম মানে কি, কোম মানে হচ্ছে চিরুনি, কোম প্লেট থাকে। ঠিক আছে, দেহের সমদূরত্বে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা এরকম কোম প্লেট থাকে দেহে, মানে এরকম এর মতো, মানে চিরুনির মতো দেখতে। এই কোম প্লেট গুলো কি করে, কোম প্লেট গুলো তোমার গমনে সাহায্য করে, বুঝতে পেরেছো? তো এই 8টি কোম প্লেট থাকে। তো এখানে কি পেলাম, এখানে সকলে সামুদ্রিক পেলাম, আর দেহে কোলোব্লাস্ট কোষ থাকে আঠালো দেখতে, ল্যাসোসেলও বলা হয়। আর দেহত্বকে ক্লোরোপ্লাস্ট থাকে, যা যা হচ্ছে তোমার ওই শিকার ধরতে সাহায্য করে। আর দেহে 8টি কোম প্লেট থাকতে, এটা হচ্ছে গমনে সাহায্য করে, এটা গমনে সাহায্য করে। আর এটা হচ্ছে শিকার ধরতে সাহায্য করে, জেনে রাখবে একটু। ঠিক আছে, মুখস্থ হয়ে কিছু না, জাস্ট এগুলো মানে কারো সম্পর্কে জানতে গেলে কি মুখস্থ করতে হবে? তুমি যদি কোনো একটা বন্ধু সম্পর্কে জানতে চাইছো যে ও কেমন, কি নাম, কোথায় বাড়ি, তুমি কি তার নাম মুখস্থ করবে? জাস্ট জেনে নেবে। সেরকমই আমরা তৃণভরা পর্বের যে প্রাণীগুলো আছে তাদের মধ্যে কি কি বৈশিষ্ট্য আছে সেগুলো দেখে নেবো। কি দেখলাম না, সকলেই সামুদ্রিক প্রাণী, দেহটা দ্বি-অরীয়ভাবে প্রতিসম, দেহটাকে আঠালো একটা কোষ থাকে যার নাম হচ্ছে কোলোব্লাস্ট বা শিকার বা ল্যাসোসেল, এরা হচ্ছে শিকার ধরতে সাহায্য করে। আর গমনের জন্য 8টি কমপ্লেট থাকে। ঠিক আছে, প্রশ্ন আসতে পারে টিনোফেরা পর্বের প্রাণীদের কমপ্লেটের সংখ্যা 6টি 8টি 10টি, তখন কি বলবো 8টি। কমপ্লেট কি কাজে সাহায্য করে, গমনে সাহায্য করে। আর কি দেবো, আর একটা জিনিস পয়েন্ট দেবো, এদের একটা জ্ঞানেন্দ্রিয় থাকে, জ্ঞানেন্দ্রিয় নাম হচ্ছে স্ট্যাটোসিস্ট নামক জ্ঞানেন্দ্রিয় থাকে। দেখো এখানে আরো নতুন জিনিস পেলাম, স্ট্যাটোসিস্ট। প্রশ্ন আসতে পারে স্ট্যাটোসিস্ট কোথায় দেখা যায়, টিনোফোরা পর্বের প্রাণীদের স্ট্যাটোসিস্ট দেখা যায়। প্রশ্ন আসতে পারে স্ট্যাটোসিস্টের কাজ কি, এরা জ্ঞানেন্দ্রিয় হিসেবে কাজ করে। স্ট্যাটোসিস্ট জ্ঞানেন্দ্রিয়, কমপ্লেট হচ্ছে গমনেন্দ্রিয়, আর কোলোবাস হচ্ছে শিকার করার জন্য। ঠিক আছে, এগুলো পেলাম। এবারে টিনোফোরার উদাহরণ, উদাহরণ হবে বেড়ো, হার্মিফেরা, এগুলো হচ্ছে তোমার টিনোফোরার উদাহরণ। ঠিক আছে, তা টিনোফোরা বৈশিষ্ট্য পেলাম। আচ্ছা, এখানে বারবার বলছি, কোলোব্লাস্ট কোষ, স্ট্যাথোসিস্ট, কমপ্লেট। ঠিক আছে, প্লাটিহেলমিনথিস কি, দেখো হেলমিন্থ কথা মানে হচ্ছে কৃমি। কি বললাম, হেলমিন্থ মানে হচ্ছে কৃমি। আর প্লাটি মানে হচ্ছে প্লেট লাইক স্ট্রাকচার, মানে চ্যাপ্টা। তাহলে কি দাঁড়াচ্ছে, দুটোকে এক কাছে করলে কি দাঁড়াচ্ছে, চ্যাপ্টা কৃমি দাঁড়াচ্ছে না, চ্যাপ্টা কৃমি, তাই তো? তাহলে হেলমিন্থ মানে কৃমি আর প্লাটি মানে হচ্ছে চ্যাপ্টা, তাহলে প্লাটিহেলমিনথিস মানে আমরা বলতে পারি চ্যাপ্টা কৃমি। এবার এই বৈশিষ্ট্যটা কি দেখি আমরা, তাহলে দেহটা উপর নিচে চ্যাপ্টা, পাতার মতো বলতে পারি, বা তোমার ফিতার মতো বলতে পারি। সেকেন্ড পয়েন্ট,
ঠিক আছে, তো আমরা দেখেছিলাম পরিফেরা নিডারিয়া টিনোফোরা, এটা ছিল ডিপ্লোব্লাস্টিক। আর এখানে পাবো হচ্ছে আমরা দেহটা ট্রিপ্লোব্লাস্টিক। কি বলবো? দেহ ট্রিপ্লোব্লাস্টিক। অর্থাৎ দেহের তিনটে স্তর, বাইরের স্তরে কি বলেছিলাম? একটোডার্ম, মাঝে হচ্ছে মেসোডার্ম, আর ভেতরেরটা বলেছিলাম এন্ডোডার্ম। ঠিক আছে, তাহলে দেহে ট্রিপ্লোব্লাস্টিক, একটোডার্ম, মেসোডার্ম, এন্ডোডার্ম, তিনটে স্তরে বিন্যস্ত দেহটা। আর এদের দেহে প্রথম তোমার তন্ত্র দেখা যায়, দেহে তন্ত্র দেখা যায়, প্রথম এদের দেহে তন্ত্র দেখা যায়। কিন্তু এদের কিন্তু কোনো দেহ গহ্বর দেখা যায় না, দেহ গহ্বর অনুপস্থিত। দেখো আস্তে আস্তে একটা পয়েন্ট আসছে, এদের তিনটে ট্রিপ্লোব্লাস্টিক হয়ে গেল, তিনটে স্তর পেয়ে গেলাম, দেহের তন্ত্র পেয়ে গেলাম, এদের দেহ গহ্বর দেখা যাচ্ছে না। আর এদের রেচন অঙ্গ হচ্ছে ফ্লেম কোষ বা শিখা কোষ। এই একটা নতুন শব্দ, এদের রেচন অঙ্গ ফ্লেম কোষ বা শিখা কোষ। আর এরা পরজীবী হয়, পরজীবী হওয়ার জন্য দেহে মানে পরজীবীর দেহে আটকে থাকার জন্য একটা হুক থাকে, এদের দেহে হুক বা চোষক বর্তমান, এদের দেহে হুক বা চোষক বর্তমান। এরা পরজীবী তো। কৃমি কি হয়? ফিতা কৃমি নাম শুনেছি না, প্লাটিহেলমিনথেসের মধ্যে একটা হচ্ছে ফিতা কৃমি বা চ্যাপ্টা কৃমি বলি, হুক বা চোষক বর্তমান। আর একটা জিনিস, এদের স্নায়ুতন্ত্রটা মই সদৃশ্য, এদের স্নায়ুতন্ত্র মই সদৃশ্য, সদৃশ্য মানে মতো, মই সাদৃশ্য মানে ময়ের মতো দেখতে, মই দেখেছি আমরা ল্যাডার, সেই ময়ের মতো দেখতে, মই সাদৃশ্য কি স্নায়ুতন্ত্রটা মই সদৃশ্য। ঠিক আছে, তাহলে হুক বা চোষক বর্তমান মানে এরা পরজীবী, পরজীবী মানে হোস্টের দেহে আটকে থাকার জন্য হুক বা চোষক বর্তমান, আর এদের স্নায়ুতন্ত্রটা হচ্ছে মই সদৃশ্য। তাহলে উদাহরণ কি হবে স্যার? উদাহরণ চ্যাপ্টা যেহেতু পেলাম, তাহলে কি বলবো? ফিতা কৃমি, যকৃৎ কৃমি, এইগুলো হচ্ছে এর উদাহরণ। আপাতত এইগুলোই জানো, ফিতা কৃমি, যকৃৎ কৃমি, এইগুলো হচ্ছে প্লাটিহেলমিনথেসের উদাহরণ। এরপরে কি আসবে? এরপর আসবে হচ্ছে নিমাটোডা। নিমাটোডা কি বৈশিষ্ট্য লিখবো? দেখো এইটা আগে নাম ছিল হচ্ছে নিমাথেলমেন্থিস, মানে অ্যাকচুয়ালি এটা হচ্ছে গোল কৃমি জাতীয়। নিমাটোডা কি বৈশিষ্ট্য হবে? 1 নম্বর বৈশিষ্ট্য, কৃমি, গোল কৃমি দেখেছি ওরা, যেমন যে কৃমিগুলো হয়, দেহ দেহ হচ্ছে নলাকার, দ্বিপার্শ্বীয় হবে প্রতিসম, দ্বিপার্শ্বীয় ভাবে প্রতিসম, আর হচ্ছে দুই প্রান্ত সরু। মনে থাকবে, দেহটা নলাকার, আমরা দেখেছি তো কৃমিটা এরকম হয় না, এরকম ধরনের, দ্বিপার্শ্বীয় ভাবে প্রতিসম, দুই প্রান্ত সরু। ঠিক আছে, 2 নম্বর পয়েন্ট কি আসবে? যেহেতু কৃমি তো অন্যের দেহে থাকে, তাই এদের দেহের বাইরে পুরো একটা কিউটিকলার আবরণ থাকে, যাতে দেহের মধ্যে মানে খাদ্যনালীর ভেতর থাকে, তো ওখানে যাতে ওরা ইয়ে না হয়, মানে খাদ্যনালীর রস টস গিয়ে যাতে ওদের দেহ ত্বকটাকে ক্ষতি করতে না পারে। অর্থাৎ দেহ পুরো কিউটিকলার আবরণ দ্বারা আবৃত। দেখতে পাবো তো, দেহ পুরো কিউটিকল দ্বারা আবৃত। নেক্সট পয়েন্ট। ঠিক আছে, তাহলে নেক্সট পয়েন্ট কি বলবো? দেহের অগ্রভাগে মুখছিদ্র আর পশ্চাৎ ভাগে পায়ুছিদ্র অবস্থিত। দেহের অগ্রভাগে মুখছিদ্র, এদের অগ্রভাগে মুখছিদ্র, পশ্চাৎ ভাগে পায়ুছিদ্র থাকে বা অবস্থিত। দেহে কিউটিকল থাকে, এর বৈশিষ্ট্য একটা। আর কি লিখতে পারি আমরা? হ্যাঁ, ওই যে এদের দেহটা ত্রিস্তর যুক্ত, ত্রিস্তর যুক্ত মানে একটোডার্ম, এন্ডোডার্ম, মেসোডার্ম, 3টে স্তর যুক্ত দেহ,
ত্রিস্তরযুক্ত মানে এন্ডোডার্ম, মেসোডার্ম, একটোডার্ম, একটোটা বাইরে আর এন্ডোটা ভেতরে। মনে থাকবে তো এই তিনটে স্তরযুক্ত। আর একটা পয়েন্ট বলে দিই, সেটা হচ্ছে দেহ গহ্বর, দেহের মধ্যে যে ফাঁকা স্থানটা দেহ গহ্বর, প্রকৃত দেহ গহ্বর থাকে না, এদের দেহ গহ্বরের মতো মানে এই কি বলে এটাকে, বলা হয় সিউডো মানে ফলস, দেহে ছদ্ম সিলম, দেহ গহ্বরকে বলা হয় সিলম, দেহে ছদ্ম সিলম থাকে বা উপস্থিত বলতে পারি, ছদ্ম সিলম থাকে। ঠিক আছে, তাহলে নিম্নটা উদাহরণ কি হবে? গোলকৃমি, হুক কৃমি, হুক কৃমি, এইগুলো হচ্ছে নিম্নটা উদাহরণ। ঠিক আছে, আজ তাহলে এইটুকুই থাক, বাকিটা পরের ক্লাসে হবে। সবাই ভালো থেকো, জয় হিন্দ।